রাতভর ভয়াবহ পাল্টাপাল্টে হামলা ইরান ইসরায়েলের ১.৫ শতাধিক মিসাইল ড্রোন ছুড়েছে তেহরান, নিহত ১। ঢাকার রাজনীতির কালো মেঘ সরল লন্ডনে, ইউনূস তারেক সমঝোতা, ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা। বিএনপি উচ্ছ্বসিত হলেও নাখোশ এনসিপি, দুপক্ষের ছাড়ের মানসিকতা অনন্য উদাহরণ বলছেন বিশ্লেষকরা। কক্সবাজার সৈকতে রিপ কারেন্টের মৃত্যু ফাঁদ, ঘটছে প্রাণহানি। দুর্ঘটনা এড়াতে সিনেট স্থাপনের উদ্যোগ প্রশাসনের। আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আশিক তমাল। ইরানের ছোড়া ১৫০'র বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে তছনছ ইসরায়েল। রাতভর মুহুর্মুহু হামলা চালায় দেশটি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিব, জেরুজালেম সহ কয়েক শহরে। এখন পর্যন্ত ১ ইসরায়েলির মৃত্যু হয়েছে, আহত আরও ৪০ জন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। এর আগে ইরানে হামলা চালায় ইসরায়েল, এতে প্রাণ যায় ৭৮ জনের। মূলত এই হামলার প্রতিশোধ নিতেই অপারেশন রাইজিং লায়ন শুরু করে তেহরান। হামলা পাল্টা হামলা, একবার নয় দুবার নয়, রাতভর। স্মরণকালের ইতিহাসে নজিরবিহীন এক রাত দেখল ইরান ইসরায়েল। শুরুটা করেছিল জায়নবাদীরা। শুক্রবার ইরানের পারমাণবিক অস্ত্রের উৎপাদন ঠেকানোর নাম করে দেশটিতে একের পর এক হামলা চালায় ইসরায়েল, যার শক্ত জবাবের হুঁশিয়ারি দেয় তেহরান। মধ্যরাতেই সে প্রতিশ্রুতির কঠোর বাস্তবায়ন দেখল তেল আবিব। শুরু হলো অপারেশন রাইজিং লায়ন। ইরান থেকে উড়ে আসা শত শত ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ইসরায়েলের রাজধানীতে। ভেঙে পড়ে বেশ কিছু ভবন। হতাহতের চিৎকারে ভারী হয়ে আসে দখলদার দেশটির আকাশ। আকস্মিক হামলার তীব্রতায় হতবিহ্বল হয়ে পড়ে আইডিএফ। আর নেতৃত্বে যার থাকার কথা সবার সামনে, সবার আগে তিনি দিলেন গা ঢাকা। হামলার পর মুহূর্তেই নিরাপদ আশ্রয়ে সরে যান নেতানিয়াহু। তবে কোথায় সে নিরাপদ স্থান, সেটি রাখা হয় অজ্ঞাত। আর এর মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কুমিরের কান্না কাঁদেন ইসরায়েলি দূত। ভোরের আগে ফের ইরানের হামলা। এবারে শুধু তেল আবিব নয়, লন্ডভন্ড হয় জেরুজালেম সহ বড় কয়েকটি শহর। সাইরেনের শব্দে কেঁপে ওঠে হাইফা, এলিয়াত সহ বেশ কিছু এলাকা। মধ্য ইসরায়েলে হুড়মুড় করে ভেঙে পড়ে অসংখ্য ভবন। কয়েকটি আবাসন থেকে ভেসে আসে আগুনের লেলিহান শিখা। কয়েক মিনিট পরেই ইসরায়েল ফের হামলা চালায় ইরানে। এতে দেশটির মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগে যায়, ক্ষয়ক্ষতি হয় বেশ কিছু অঞ্চলে। এই হামলা পাল্টা হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে দুপক্ষই। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। কিছুতেই যখন হচ্ছিল না সমাধান, তখন ঢাকার রাজনীতিতে বাক বদলালো লন্ডনে। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠকে অনেকটাই কাটল দেশের নির্বাচনে এতদিন ধরে জমে থাকা কালো মেঘ। অনড় অবস্থান থেকে সরে আসে দুপক্ষই। ফলে গেল প্রায় ২ দশকের সংলাপ আলোচনাবিহীন বাংলাদেশের রাজনীতিও যেন লেখা হলো নতুন করে। যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রস্তুতি শেষ হলে জাতীয় নির্বাচন হতে পারে আগামী বছর ফেব্রুয়ারিতে। এ এক অভূতপূর্ব সন্ধিক্ষণ। হাজারো ছাত্র জনতার রক্তে রঞ্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে যে বিভেদের বরফ, তা যেন বিচূর্ণ হলো বহু প্রত্যাশিত সাক্ষাতে। স্বভাবসুলভ বিনয় নিয়ে এগিয়ে এলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে বাড়িয়ে দিলেন সমঝোতার হাত। আর মা খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়ে নোবেলজয়ী প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ নিলেন বিএনপির আগামীর কাণ্ডারি তারেক রহমান। ঢাকার রাজনীতির আকাশে জমে থাকা কালো মেঘ কাটতে শুরু করে লন্ডনের শুভ্র সকালে। দ্য ডরচেস্টার হোটেলে 2 গুরুত্বপূর্ণ নেতৃত্বের মাঝে 1.5 ঘন্টা ধরে চলে
রুদ্ধদ্বার বৈঠক। বৈঠক শেষে তারেক রহমান যে হাসি মুখ নিয়ে বেরিয়ে এলেন তাতে ছিল ইতিবাচক কিছু ইঙ্গিত। সেটি পরিষ্কার হয় যৌথ বিবৃতিতে। এতে জানানো হয়, আগামী রমজানের আগেই নির্বাচনের প্রস্তাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জবাবে প্রধান উপদেষ্টা জানান, প্রস্তুতি সম্পন্ন করা গেলে রমজানের আগের সপ্তাহে নির্বাচন হতে পারে, তবে সেক্ষেত্রে সংস্কার ও বিচারের অগ্রগতি প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ ও সংস্কার এগিয়ে নেওয়া হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যে কোনো সময় দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে কোনো জটিল পরিস্থিতির সমাধান আলোচনার টেবিলে হওয়ার নজির নেহায়েতেই কম। তাই ইউনূস তারেকের এই বৈঠককে একটি দৃষ্টান্ত বলে মনে করা হচ্ছে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝি করতে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর এমনটাই জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি বলেন, বৈঠক হয়েছে সৌহার্দ্যপূর্ণ। অতীতের ভুল বোঝাবুঝি মনে না রেখে জাতীয় ঐক্যের আহ্বানও জানান তিনি। চতুর্দিকে একটা অনিশ্চয়তা ছিল এবং অনেকে অনেক কথা বলছিলেন বিভিন্নভাবে, কিন্তু আজকে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনও প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে, নেতারা নেতৃত্ব দিতে পারেন এবং সেই হিসাবেই বাংলাদেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। অত্যন্ত আনন্দের সঙ্গে করে জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার জানান, এ বৈঠক গণতন্ত্রকামী জনতার আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ। বলেন, রাজনীতিতে রাজনৈতিক দল ও সরকার প্রধানের মধ্যে সংলাপ ও মতবিনিময় সবসময় সৌহার্দ্য সহমর্মিতা বৃদ্ধি করে, যা গণতন্ত্রের সৌন্দর্য। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, এমনটা মনে করে এনসিপি নেতারা। তাদের অভিযোগ, একটি দলকে খুশি করতে নির্বাচনে এগিয়ে আনা হচ্ছে, যা জুলাই শহীদদের সাথে প্রতারণা। সব অংশীজনের সাথে আলোচনা না করে নির্বাচনের সিদ্ধান্ত রাজনীতির জন্য অশনি সংকেত। একটি দল বা একক ব্যক্তির সাথে আলোচনা করে জাতীয় বিষয় সিদ্ধান্ত নেওয়াটা একটি অশনি সংকেত, কারণ রাষ্ট্রটা এক ব্যক্তি কিংবা এক দল কেন্দ্রিক না। সেক্ষেত্রে সরকারের সবসময় মাথায় রাখতে হবে সকল রাজনৈতিক দল এবং শহীদ পরিবার এবং অন্যান্য স্টেক হোল্ডারের সাথে মিলেই মূলত সিদ্ধান্তটা নিতে হবে। শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণার শামিল। কেমন হলো লন্ডন বৈঠক? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুপক্ষের ছাড় দেওয়ার মানসিকতা ইতিবাচক। নজিরবিহীন এই বৈঠকে এড়ানো গেছে রাজনৈতিক সংঘাত। আর পশ্চিমাদের মতে এমন উদ্যোগ রাজনীতির জন্য অনন্য উদাহরণ। আরো জানাচ্ছেন মোর্শেদ হাসিব।
ঢাকার রাজনৈতিক আলোচনা যখন ঘুরে ফিরে আটকে থাকছিল নির্বাচনী দিন তারিখের অনড় অবস্থানে, তখন কিছুটা যেন স্বস্তি মিলল লন্ডনে। প্রায় 2 ঘন্টার আলোচনায় সেখানে সমাধান খোঁজার চেষ্টা করলেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। নজিরবিহীন এমন বৈঠকে কি কেটে গেল দেশের রাজনীতির আপাতত সব সংকট, নাকি এখনো পেরোতে হবে আরো অনেকটা পথ? এমন প্রশ্নে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, এই পদক্ষেপ ছাড়া অন্তর্বর্তী সরকারের এগিয়ে যাবার খুব বেশি সুযোগ ছিল না। পাশাপাশি এই বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতেও প্রভাব বাড়িয়ে নিলেন তারেক রহমান। এই বৈঠকের ভেতর দিয়ে রাজনীতির উপর তারেক রহমানের যে একক নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই সরকার গত 10 মাসে যেভাবে পার করে এলো, তাতে তাদের অর্জন খুব কম ছিল। ফলে এরকম একটা বৈঠক ছাড়া এই সরকার আর এগোতে পারছিল না। বাংলাদেশের ইতিহাসে সুষ্ঠু, গ্রহণযোগ্য আর অংশগ্রহণমূলক ভোটের প্রশ্নে বারবারই হয়েছে সংঘাত, রক্তপাত। আর এক রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম বলেন, অন্তত তেমন সংঘাত এড়ানো গেছে এবার, যা ইতিবাচক। বাংলাদেশের ইতিহাসে অন্তত আমার জীবদ্দশা আমি প্রথম দেখলাম যে একটা কোয়াইট পসিবল পলিটিক্যাল টার্ময়েল, যেটা হতেই পারতো এবং হওয়াটাই স্বাভাবিক, সেটা এড়ানো গেছে সোফায় বসে। একটা সভ্য রাষ্ট্রে সমস্যা প্রতিদিন হবে, কিন্তু সেই সমস্যার সমাধান যারা অ্যাডাল্ট, যারা রেসপন্সিবল, তারা সিভিলাইজড ওয়েতে বসে একটা সমস্যার সমাধান করবেন, এটা আমরা চাই দেখতে। এবং এই জিনিসটা যে তারেক রহমান সাহেব এবং ইউনূস সাহেব দুজন মিলে বসছেন, এজন্য উভয়ই ধন্যবাদ পাবেন। এদিকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ঢাকার বিদায়ী জার্মান রাষ্ট্রদূত ভোটের দিনক্ষণ নিয়ে ছাড় দেবার এমন মানসিকতাকে স্বাগত জানান। There was a sense of compromise, which is always the essence of democracy. They have been talking, and I think that was for most of observers the most important point. They have been talking about the time frame and the date of the elections, and at least as we stand now, both sides had shown some flexibility, and I think that is a very welcome sign for the stability of the country. রাষ্ট্রদূতের মতে রাজনৈতিকভাবে স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় বিদেশি বন্ধুরাও। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। দেখছেন চ্যানেল 24, সঙ্গে আছি আশিক তমাল। কক্সবাজার সৈকতে গুপ্তখাল বা রিপ কারেন্টের ফাঁদে পড়ে প্রাণহানি ঘটছে পর্যটকদের। সবশেষ ঈদের ছুটিতে সাগরে নেমে এ পর্যন্ত মারা গেছেন 6 জন। এতে বাড়ছে উদ্বেগ। দুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সাগরে সিনেট স্থাপনের কথা ভাবছে প্রশাসন। আজিব নিহাদের রিপোর্ট, ছবি তুলেছেন সাদেক হোসেন কোকা। সাগরের উত্তাল ঢেউ, তার মাঝেই আনন্দ খুঁজে নিচ্ছে হাজারো পর্যটক। একটু অবকাশ পেলেই ভ্রমণপ্রিয় মানুষের প্রধান গন্তব্য হয়ে ওঠে কক্সবাজার। তাই তো এবারও ঈদের টানা ছুটিতে লাখো পর্যটকের ভিড় সৈকতের শহরে। তবে সাগরের এই উত্তাল ঢেউয়ের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর মৃত্যুফাঁদ। সাম্প্রতিক নিম্নচাপের পর সৈকতের লাবণী, সিগাল, কলাতলী, শৈবাল সহ বেশ কয়েকটি পয়েন্টে সৃষ্টি হয়েছে গুপ্তখাল, যাতে পড়ে পর্যটকরা ভেসে যায়, ঘটে প্রাণহানি। সবশেষ গেল কয়েকদিনে প্রাণ গেছে বাবা ছেলে সহ 6 জনের। পানিটা প্রথমে কোমর এখানে পর্যন্ত। আমি যদি ওদিকে যেতে পারি, আল্লাহ না করুক কিছু হয়ে যেতে পারে, তো আমার তো এখানে দেখার মতো কেউ নাই। কর্তৃপক্ষ যে একটা কানুন, যে একটা আইন দিছে, ওটা মানে চলতে হবে। ওটা মানে চললে অবশ্যই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। সাগরে ভাটার সময় সৈকতের কিনারায় এক ধরনের খাল তৈরি হয়। খালের পর জেগে থাকে চর, এরপর মূল সমুদ্র। ভাটার সময় সচেতনতার অভাবে অনেক পর্যটক গুপ্তখালে গোসলে নামে। পরে ঢেউয়ের তোড়ে খালে পানি বেড়ে গেলে ডুবে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখনই ঘটে দুর্ঘটনা। গুপ্তখালের পরে আপনার রিপ কারেন্ট সৃষ্টি হয়। এই রিপ কারেন্টটা যারা ট্যুরিস্ট তারা বুঝে না, এবং জোয়ার যখন চলে আসে এটা তাদের জন্য বিপদ নেমে আসে। পর্যটকরা কিন্তু বিভিন্ন জায়গায় গোসল করতে নামতেছে যেখানে রেড ফ্ল্যাগ আছে। পানির যে বিপদ সম্পর্কে না জানার কারণে তারা কিন্তু বিপদে পড়ে। লাবণী থেকে সুগন্ধার মাঝখানের যে পয়েন্ট আছে, বিশেষ করে সিগাল হোটেলের সামনে যে পয়েন্টটি আছে, সে পয়েন্টটি বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। লাল হলুদ পতাকার মাঝখানে আপনারা গোসল করবেন, আপনারা অবশ্যই লাইফগার্ডদের নির্দেশনা মেনে চলবেন। সমুদ্র বিজ্ঞানের ভাষায় এসব গুপ্তখালকে বলা হয় রিপ কারেন্ট, যার টেকসই সমাধান সি নেটিং ব্যবস্থা।
তবে কক্সবাজারে এ ধরনের কোনো উদ্যোগ নেই পর্যাপ্ত লাইফগার্ড কর্মীও। সি নেটিং এর যে বিষয়টি, এটি আসলে এখানে কিভাবে বাস্তবায়ন করলে পর্যটকরা উপকৃত হবে, বাস্তবায়নযোগ্য কিনা, এই সমস্ত বিষয় বিবেচনা করেই হয়তো আগাতে হবে। এবার এই বিষয়টি নিয়ে বেশ কথা হয়েছে। তথ্য বলছে গেল 7 বছরে কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে 60 জনের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।